দাবদাহে পুড়ছে বাংলাদেশ, দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এর প্রভাবে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, আর এ সংখ্যা কয়েক গুণ বেশি শিশু হাসপাতালে। গরমের এ তীব্রতার সবচেয়ে বেশি শিকার কোমলমতি শিশুরা। এর মধ্যে নতুন এক আশঙ্কার কথা শোনালো ইউনিসেফ। সংস্থাটি বলছে, তীব্র তাপপ্রবাহের কারণে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের শিশুরা। এতে করে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। 2021 সালের ইউনিসেফের শিশুদের জন্য জলবায়ু ঝুঁকি সূচক অনুযায়ী বাংলাদেশে শিশুরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। বিশেষ করে নবজাতক, সদ্যজাত ও অল্প বয়সী শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। ইউনিসেফ বলছে, এই অবস্থায় বাবা মায়েরা তাদের সন্তানদের পানি শূন্যতা থেকে রক্ষা ও নিরাপদ রাখার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও চলমান এই তাপপ্রবাহ সহ জলবায়ু পরিবর্তনের আরও ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষার জন্য জরুরি পদক্ষেপ নেয়ার এখনই সময়। অস্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়তে থাকায় বড়দের আগে শিশুদের নিরাপদে রাখার প্রতি জোর দিতে হবে। এজন্য অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা এবং প্রতিবেশীদের খেয়াল রাখা সহ 3টি ব্যবস্থার পরামর্শ দিয়েছে ইউনিসেফ। দর্শক, স্বাগত বদ্যিবাড়িতে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। আজকের বদ্যিবাড়িতে আমরা কথা বলবো শিশুদের নানান রোগ নিয়ে। তীব্র তাপদাহে চলছে, জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশুরা। সেই শিশুদের নিয়ে আজকে কথা বলবো। আর শিশুদের নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার তাসকিনা মোসলে, সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ম্যাডাম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। আসলে কষ্ট খুব সবারই হচ্ছে, আমাদেরও হচ্ছে। খুব রোদ, খুব গরম, এর মধ্যেই কাজ করছি। এই যে গরমের কথা বলছি, এবং আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন সেই শিশুরাই একদম সবচেয়ে ঝুঁকিতে, যদি বলতে হয় সেই ঝুঁকিতে তারাই সবচেয়ে বেশি আছে। যেহেতু আমরা বড়রাই সহ্য করতে পারছি না, তাহলে তাদের অবস্থা আরও খারাপ। সেক্ষেত্রে এই গরমে শিশুদের কি কি সমস্যা আসলে বেশি হচ্ছে? আপনি ঠিকই বলেছেন। আসলে গরমে আমাদের যেমন কষ্ট হচ্ছে, বাচ্চাদের কষ্ট হচ্ছে, কিন্তু সেই তীব্রতাটা, মানে এটার যে এফেক্টটা বাচ্চাদের উপর খুব বেশি পরিমাণে পড়ছে। বিশেষ করে পানি শূন্যতাটা বাচ্চাদের খুব বেশি হচ্ছে। আর দেখা যায় যে যারা ছোট বাচ্চা হয়, বিশেষ করে 1 বছর নিচের বাচ্চা যারা হয়, তাদের কিন্তু পানি শূন্যতার পরিমাণটাও বেড়ে যায়। সেই সাথে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কম থাকে, এই কারণে বাচ্চারা আসলে অসুস্থ এই সময়টাতে খুব বেশি হচ্ছে। তো আমরা এই মাসটা পুরোটা যাবতীয় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রোগের প্রকোপগুলো বেড়ে গেছে। তার মধ্যে যেটা খুব বেশি দেখছি সেটা হচ্ছে ডায়রিয়াটা বেড়ে গেছে, এবং ইন্টারেস্টিংলি স্কিন র্যাশের সাথে সাথে বিভিন্ন স্কিন ডিজিজগুলোও বাড়ছে। ইন্টারেস্টিংলি নিউমোনিয়ার প্রকোপটা এবার অনেক বেশি দেখা যাচ্ছে অন্যান্য বারের চেয়ে। আচ্ছা, নিউমোনিয়ার কথায় যদি আসি, নিউমোনিয়া আমরা একদম সাধারণত জানি যে শীতকালে হয়ে থাকে। এবার আসলে গরমে আসলে বাড়ার সম্ভাবনা কেন? আসলে নিউমোনিয়াটা শীতকালের অসুখ, ঠিক আছে, ওখানে ওই সময়টাতে হয়তো প্রকোপটা বেশি হয়, কিন্তু নিউমোনিয়াটা কিন্তু সারা বছর জুড়েই হয়। এবং আপনি জেনে থাকবেন যে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী একটা সিঙ্গেল লিডিং কজ যদি বলা হয়, শিশু মৃত্যু হারের প্রধানতম কারণ হচ্ছে নিউমোনিয়া। এবং বাংলাদেশও প্রতি বছরই কিন্তু বছর জুড়েই প্রায় 26,000 বাচ্চা মারা যায় নিউমোনিয়াতে। তো এবারে আমরা কম্পারেটিভলি একটু বেশি পাচ্ছি। এটার কারণ এটা হতে পারে যে আমাদের ওয়েদার ড্রাই হয়ে গেছে, মানে বিভিন্ন ধরনের পলিউশনটা বেড়ে গেছে। এটার একটা এফেক্ট তো ডেফিনেটলি থাকতে পারে। সেক্ষেত্রে আসলে সচেতনতার কি আছে, যে এবং নিউমোনিয়া যাতে প্রকোপটা কমে তার জন্য আসলে করণীয় কি আছে? আসলে কি করণীয়, তার আগে আমাদের যে ব্যাপারে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কি কারণে কিংবা কারা এই ঝুঁকিতে বেশি আছে। অবশ্যই বাচ্চারা বেশি ঝুঁকিতে আছে, কিন্তু বাচ্চাদের মধ্যেও যাদের পুষ্টিহীনতা আছে সেই সমস্ত বাচ্চাদের কিন্তু আমরা বেশি খারাপ অবস্থায় পাচ্ছি এবারে। এবং এটা ছাড়াও দেখা যায় যে সমস্ত বাচ্চাদের পুষ্টিহীনতার মধ্যে এই যে ব্রেস্ট ফিডিংয়ের কথা আমরা বলি, যে 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, শুধুমাত্র বুকের দুধ খেতে হবে, এবং তারপরে যে প্রপার পরিপূরক যে খাবারটা শুরু করা, অনেক বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখা যায় না, এবং অনেকেরই
স্বল্প ওজনের বাচ্চা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রকোপটা অনেক বেশি থাকে। এবং এছাড়াও এই সময়টাতে কিন্তু অন্যান্য ভাইরাসজনিত জ্বরগুলো হচ্ছে, যারা যেরকম মাম্পস অথবা মিজলস যাদের বেশি হয় এমন বাচ্চাদের কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে যে নিউমোনিয়াটা হচ্ছে এটা অনেক মারাত্মক আকারে। আর প্রথমে যে কথা বলছিলাম যে পরিবেশ দূষণ, বায়ু দূষণ, এই জিনিসটা সব সময়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল বাচ্চাদের নিউমোনিয়াটা বেশি হওয়ার জন্য, এখনও তাই আছে। সো এই যে তিনটা ব্যাপারে বলছি, আমাদের WHO কিছু কর্মপরিকল্পনা আছে, তারাও কিন্তু এভাবেই করে যে প্রথমে প্রিভেন্ট করতে হবে, তারপর প্রোটেক্ট করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে যে কি ধরনের লক্ষণ দেখে একজন মা বাবা আসলে বুঝতে পারবেন তার শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন? নিউমোনিয়াতে প্রথমত শুরুটা কিন্তু আসলে সাধারণ ঠান্ডা কাশির মতো করেই হয়, হয়তো বাচ্চার একটু নাকে পানি পড়ছে কিংবা কাশি হচ্ছে, এটা দিয়ে শুরু হয়। জ্বরটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা তীব্র জ্বরও হতে পারে, আবার স্বল্প জ্বরেও কিন্তু নিউমোনিয়া হতে পারে, বিশেষ করে যারা 1 বছর নিচের বাচ্চা। এছাড়া বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে, মানে শ্বাসের গতিটা অনেক দ্রুত হতে পারে, এবং শ্বাসের সাথে যখন নিউমোনিয়াটা অনেক মারাত্মক আকার ধারণ করে তখন শ্বাসের সাথে শব্দও থাকতে পারে। এছাড়াও বাচ্চার বুকের খাঁচা আমরা দেখব যে ভেতর দিকে দেবে যাচ্ছে। আবার বাচ্চা যদি, যেহেতু নিউমোনিয়াটা একটা ফুসফুসের সংক্রমণ, দেখা যায় যে ওই সময়টাতে বাচ্চাদের অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, এবং অক্সিজেনের ঘাটতিটা যখন অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু বাচ্চারা খিটখিটে হয়ে যায়, এমনকি নীল বর্ণ ধারণ করতে পারে। জি, সেটা আসলে করণীয় কি থাকে যখন নিউমোনিয়া হলে? নিউমোনিয়া হলে যদি প্রাথমিকভাবে যদি প্রথম দিকেই যদি বাবা মা বাচ্চাদেরকে নিয়ে আসে, আমাদের নিউমোনিয়া চিকিৎসাটা আসলে আমরা দুভাগে ভাগ করেছি। একটা অন্তর্বিভাগে হয়, যারা খুব মারাত্মক ধরনের নিউমোনিয়া নিয়ে আসে তাদের জন্য, আর যারা স্বল্প মাত্রার নিউমোনিয়া নিয়ে আসে তাদেরকে কিন্তু আমরা আউটডোর বেসিসে ট্রিটমেন্ট দিই, বহির্বিভাগে চিকিৎসা দিই। তো সেক্ষেত্রে বাচ্চার কন্ডিশন অনুযায়ী, বাচ্চা যদি খুব সমস্যা না হয়, আমরা ওরাল অ্যান্টিবায়োটিক অথবা যে সমস্ত জিনিসপত্র মা বাবারা করতে পারবেন এমন চিকিৎসা বাসায় দিয়ে দেওয়া হয়, এবং সেই সাথে মা বাবাকে বলে দেওয়া হয় যে এই লক্ষণ দেখলে বাচ্চাকে ওষুধ ছাড়া আসলে কি ধরনের যত্ন আসলে তারা নেবেন? ওষুধ ছাড়া আসলে যেগুলো, এটা যখন নিউমোনিয়া হয়ে যাবে তখন তো আসলে যত্নর চাইতে ট্রিটমেন্টটা বেশি লাগবে। তবে হ্যাঁ, গরমে নিউমোনিয়াটাকে প্রোটেক্ট করার জন্য আমরা কিছু প্রতিরোধ তো অবশ্যই নিতে পারি। কারণ এটার মধ্যে 1 নম্বর আমি বলবো যে বাচ্চাদের সুষম খাবারটাকে নিশ্চিত করতে হবে, বাচ্চাদেরকে প্রপার হাইড্রেট করতে হবে, মানে পানির পরিমাণটা একটু বেশি বেশি করে খাওয়াতে হবে। 3 হচ্ছে পরিবেশ দূষণটা যতটুকু পারা যায় প্রিভেন্ট করতে হবে। স্পেশালি আমি বলবো পরিবেশ দূষণের জন্য আমাদের জন্য যেটা মূল উপাদান হিসেবে কাজ করে, একটা হচ্ছে হাউস হোল্ড ডাস্ট, আর একটা স্মোকিং। এই দুটাকে আমরা বেশি ফোকাস করি, এবং এই সাথে বাচ্চা যেই বাসাটায় যেই রুমটাতে থাকবে সেই রুমটাতে যাতে বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। এগুলোর বাইরে যদি কোনো লক্ষণ দেখা যায় তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই তো আমরা নিউমোনিয়া নিয়ে কথা বলছি ম্যাম, আমরা এখন যদি একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যাই, যে এই যে গরম, কিন্তু তাও অনেকের বের হতে হচ্ছে, বা স্কুল কলেজের বিষয় আছে, বা স্কুলে যাচ্ছে, স্কুলে যেতে হচ্ছে, যদিও বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কিন্তু তাও যদি কোনো প্রয়োজনে বের হতে হয় তখন আসলে তাদের কি ধরনের পদক্ষেপ নিয়ে বের হতে হবে? হ্যাঁ, ঠিক বলেছেন। এখন এই সময়টাতে আসলে বাচ্চাদের যতটুকু পারা যায় ঘরের ভেতরে রাখাটাই ভালো। তারপরে যদি বাইরে বের করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাদেরকে প্রপার হাইড্রেশন করতে হবে, মানে বিশুদ্ধ পানি, ডাব অথবা ফলের জুসের ব্যবস্থা করতে হবে পর্যাপ্তভাবে। আর সেই সাথে একটা ভেজা রুমাল কিংবা টাওয়েল সাথে রেখে দেওয়া যায়, যাতে বাচ্চা যখন বাইরে যাবে যাতে বারে বারে গা হাত পা মুছে দেওয়া যায়। এটা আর আসলে মেনলি হচ্ছে বারে বারে। আর আরেকটা জিনিস যেটা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে অনেক বাচ্চাই দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে দেখা যাচ্ছে বাইরে যাচ্ছে, অতিরিক্ত গরমের কারণে এই পানি খাওয়ার দরকার পড়ে, তখন তারা কিন্তু ফ্রিজের ঠান্ডা পানিটা খেয়ে ফেলছে অথবা আইসক্রিম খেয়ে ফেলছে অনিরাপদ। এগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের সমস্যার কারণ হিসেবে দেখা দিয়েছে। হঠাৎ গরম থেকে এসে ঠান্ডা পানি খাওয়ানো যাবে না। সেক্ষেত্রে যদি বলি পোশাকের ক্ষেত্রে, যে কেমন পোশাক আসলে এখন বাচ্চাদের হবে? বাচ্চাদের জন্য এখন ঢিলে ঢালা একদম সুতির পোশাকটা ভালো হবে।
কারণ এখন গরমে এমনিতেই শরীরে র্যাশ বেশি হচ্ছে, এমন ঢিলে ঢালা পোশাক বাচ্চাদের যেটাতে স্বচ্ছন্দ বোধ করে এমন পোশাককেই বাচ্চাদের রাখা উচিত। এবং পানির কথা বলছেন যে কি পরিমাণ আসলে পানি বাচ্চাদের খাওয়ানো উচিত? স্বাভাবিকভাবে বললে আমরা মানে এমনি যে কোনো বাচ্চার জন্যই দৈনিক 5 থেকে 7 গ্লাস পানি আমরা খেতে বলি। তবে যেহেতু এখন বেশি গরম পড়েছে সেক্ষেত্রে আরও এর চাইতে প্রায় 1.5 গুণ বেশি, মানে আরও 2 গ্লাস 8 গ্লাস পানি অ্যাটলিস্ট প্রতিদিন বাচ্চাদের খাওয়া উচিত। তবে এটাও লক্ষ্য রাখতে হবে যে যদি অতিরিক্ত ঘাম হয়ে যায় তখন কিন্তু এই পানির পরিমাণটা আরও বেড়ে যাবে। এবং শুধু পানি না, এক্ষেত্রে আমি ফলের জুসের কথাও বলবো, অথবা ডাবের পানি, এগুলো কিন্তু অনেক উপকারী আর কি। ওটস স্যালাইন কি কোনোভাবে এখানে সাহায্য করতে পারে? ওটস স্যালাইন আসলে করতে পারে, হ্যাঁ, যদি অতিরিক্ত ঘাম হয় সেক্ষেত্রে ওটস স্যালাইনও খাওয়ানো যাবে ক্ষেত্র বিশেষে। তবে এটা খুব রেগুলারলি পানির বিকল্প হিসেবে স্যালাইন খাওয়ানো এটা করা যাবে না। কখন আসলে স্যালাইন খাওয়ানো যাচ্ছে? যদি বাচ্চা অতিরিক্ত ঘেমে যায়, কিংবা আমরা যেটাকে বলি অতিরিক্ত ঘামের কারণে কিংবা অতিরিক্ত হিটের কারণে যখন হিট স্ট্রোক হয়ে যায়, যদি এমন হয়ে যায় যে বাচ্চা নিতিয়ে পড়ছে, সেক্ষেত্রে আমরা স্যালাইন খাওয়াতে পারি। অথবা বাচ্চা যদি খেতে না পারে সেক্ষেত্রে ভর্তি করে আমরা স্যালাইন দেওয়ারও এক্ষেত্রে প্রভিশন আছে। হিট স্ট্রোকের কথা বলছেন, হিট স্ট্রোকের প্রবণতা আমরা দেখছি, অনেক মানুষ মারাও যাচ্ছেন, আমরা বিভিন্ন খবর পাচ্ছি। সেক্ষেত্রে যদি বলতে চাই আপনাকে যে শিশুদের কি হিট স্ট্রোক হয়? অবশ্যই শিশুদেরও হিট স্ট্রোক হতে পারে। এটা আসলে অনেকগুলো মেকানিজম এখানে কাজ করে। তবে মূলত যেটা হয় যে তীব্র গরমে পানি শূন্যতা এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এই দুটোর প্রকোপে বাচ্চারা আনকনশিয়াস হয়ে যেতে পারে। তো এটাকে তখন আমরা হিট স্ট্রোক হিসেবে লেভেল করি। এবং সেক্ষেত্রে তো অবশ্যই বাচ্চাকে একদম ঠান্ডা করতে হবে, কুল ডাউন করতে হবে। অতিরিক্ত গরম যে শরীরের তাপমাত্রাটা যেটা বেড়ে গেছে সেটাকে কমানোর চেষ্টা করতে হবে এবং প্রপার হাইড্রেশন স্টার্ট করতে হবে। আর যদি ডায়রিয়ার বিষয়টা আসি, শুরুতে বলেছিলেন যে শিশুদের এই গরমে ডায়রিয়ার প্রকোপটাও বাড়ছে, আসলে এর প্রবণতাটা কতটুকু? ডায়রিয়ার প্রকোপটা বাড়ছে, এটার আসলে অনেকগুলো কারণের মধ্যে বিশেষ করে আমি বলবো যে এই সমস্ত বাচ্চারা বটল ফিড করে, বাইরের খাবার খায়, তাদের সেসব মাদেরকে আমি বলবো যে তাদের জন্য কিন্তু মানে একদম ফ্রেশলি মেড ফুড বলি আমরা, যখন রান্না করবে তখনই খাওয়ানো, এই জিনিসটা করলে কিন্তু ডায়রিয়ার প্রকোপটা কমে যায়। আর আরেকটা হচ্ছে বাইরে যখন যাচ্ছে তখন কোন খাবারটা খাচ্ছে, কারণ এই সময়টা কিন্তু যেহেতু গরম পড়ছে ব্যাকটেরিয়াটা গ্রো করে যায় তাড়াতাড়ি খাবারের মাঝে, কাজেই ফ্রেশ ফুডটা যদি খায় তাহলে ডায়রিয়ার প্রকোপটাও কমে যাবে। সেক্ষেত্রে আসলে একজন মা বাবার করণীয় কি আছে? মা বাবার ক্ষেত্রে আমি এটাই বলবো যে যারা বাসায় খাবার খাওয়ান, বাইরের খাবারের চাইতে বাসায় রান্না করা খাবারটা বাচ্চাদের জন্য ভালো। বাচ্চাকে যখন খাওয়াবেন সেই সময়টাই রান্না করে ফ্রেশ ফুডটা দিলে বাচ্চার এই প্রকোপটা কমবে। আর আরেকটা হচ্ছে যারা বটলে খাওয়ান, মানে অনেকেই আছে দুধ বটল ফিট করান, এনার্জি ড্রিঙ্কস হতে পারে, এনার্জি, হ্যাঁ, যারাই করে না কেন, যেই পাত্রে খাওয়াচ্ছেন সেই পাত্রটা পরিষ্কারটা ঠিক মতন হচ্ছে কিনা এদিকেও লক্ষ্য রাখতে হবে। পরিপূর্ণ হাইজিন মেইনটেইন করতে হবে, একদম হাইজিন মেইনটেইন করতে হবে। এবং আমরা যদি আরেকটা দিক দেখি যে এখন তো প্রচুর গরম পড়ছে এবং বাচ্চারা প্রচুর ঘামছে এবং অনেকে এসি ব্যবহার করছেন, সেক্ষেত্রে বাচ্চাদেরকে এসিতে কি আসলে রাখা যাবে কিনা? এসিতে আসলে বাচ্চাদেরকে রাখার জন্য একটা এমন টেম্পারেচারে রাখতে হবে যেটা সহনীয়। মানে যারা এসি ব্যবহার করেন, আমি বলবো না যে একদম এসি ব্যবহার করা যাবে না, তবে অবশ্যই টেম্পারেচারটা 26 থেকে 27-এর মাঝে রাখাটা ভালো। এর নিচে গেলে আসলে অনেক সময় দেখা যায় নিউমোনিয়ার চান্সটা বেড়ে যায়। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যখন আমি বিশেষ করে এটা বলি যে আপনার শরীরে যেরকম তাপমাত্রাটা, মানে আপনি ফ্যান চালাচ্ছেন অথবা এসি চালাচ্ছেন, আপনার যেটাতে কমফোর্টেবল লাগছে তার চাইতে একটু বাড়িয়ে দেন বাচ্চার জন্য। জি, এবং আমরা যেটা দেখছি যে প্রচুর পরিমাণে এখন ঘামছে এবং বারবার ঘামার কারণে এই ঘাম আবার শরীর টানছে এবং অনেকে বলছেন বারবার গা মুছে দিতে, এটার আসলে কতটুকু? এটা প্রয়োজনীয়তা আছে, কারণ ঘামটা যদি শুকিয়ে যায় দুটা জিনিস হয়। এক হচ্ছে ঘামটা শুকিয়ে গেলে ঘর্মগ্রন্থি যেগুলো থাকে আমাদের, ওগুলো ব্লক হয়ে যায় এবং বাচ্চা কিন্তু শরীর আরও ঘেমে যায়, আরও গরম হয়ে যায়।
তো কাজেই বারবার মুছে দিলে বাচ্চার হিট স্ট্রোকের চান্সটা কমে যাবে, কারণ বাচ্চা ঠান্ডা থাকবে। এবং এই সাথে এটাও করা যাবে না যে একদম চিপচিপে ভিজা করে দেওয়া যাবে না। এক্ষেত্রে প্রথমে একটা ভেজা টাওয়েল দিয়ে মুছিয়ে দেওয়ার পরে শুকনা কাপড় দিয়ে মুছে দিতে হবে। অনেকের একটা প্রশ্ন আছে, ওই প্রশ্ন থেকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে ঘাম হচ্ছে এবং অনেকের ঘামাচি হচ্ছে, সেটা ট্যালকম পাউডার ব্যবহার করছেন। ট্যালকম পাউডারটা আসলে আমরা অ্যাভয়েড করতে বলি। এটার আসলে ওরকম কোনো বেনিফিট নাই। বেনিফিট মানে আমি বলবো এটার হার্মফুল এফেক্ট বরং বেশি আছে, কারণ এই একই কারণে আমি যখন ট্যালকম পাউডারগুলো ইউজ করছি ঘর্মগ্রন্থিগুলো ব্লক হয়ে যাচ্ছে এবং এই জায়গায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, বিভিন্ন রকম র্যাশ তৈরি হচ্ছে। একই সাথে কিন্তু বাচ্চার ঘামটা যেহেতু বন্ধ হয়ে আছে, এটাতে বাচ্চার আসলে অস্বস্তিটাও বেশি হয়। কখন এই যে এখন বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে শিশুদের, কখন মানে কি ধরনের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হবেন? বাচ্চার যদি দেখা যায় যে জ্বরটা যেটা আসছে এটা 5 দিনের বেশি হয়ে গেছে, অথবা বাচ্চাদের কোনো রকম বিপদচিহ্ন দেখা যাচ্ছে, বিপদচিহ্নর মধ্যে বাচ্চার শ্বাসকষ্ট বেড়ে গেছে। শ্বাসকষ্টর একটা প্যারামিটার আমরা ধরি, যদি 2 বছর 2 মাস থেকে 2 মাসের উপরের বাচ্চা হয়, তাহলে আমরা 60 বা তার উপরে যদি শ্বাসের গতি হয়, সেক্ষেত্রে আমরা বলি বাচ্চাকে সাথে সাথে নিয়ে আসতে। এছাড়া বাচ্চার শ্বাসের সাথে যদি শব্দ হতে থাকে, অথবা বাচ্চা যদি অচেতন হয়ে পড়ে কিংবা একদম নেতিয়ে পড়ে, কোনো খাবার খেতে না পারে, বারে বারে বমি করে, এগুলো যদি হয় বাচ্চাকে অবশ্যই নিয়ে আসতে হবে। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। আজকে আমাদের দর্শক যারা প্রোগ্রামটি দেখছেন, আপনার কথা শুনছেন, তাদের জন্য, সেই বাবা মায়ের জন্য সর্বোপরি এই গরমে শিশুর যত্নের জন্য আসলে কি পরামর্শ দিবেন আপনি? আমার পরামর্শ হচ্ছে বাচ্চারা খুবই ভালনারেবল, এই সময়টা আরও বেশি ভালনারেবল থাকে। বাচ্চাকে যতটুকু পারা যায় বাসার ভেতরে রাখার চেষ্টা করবেন, আর বাসার এনভায়রনমেন্টটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। যেই বাসায় বাচ্চা থাকবে এই জায়গাটাকে কমফোর্টেবল রাখতে হবে, এবং সেই সাথে বাচ্চার খাওয়া দাওয়ার ব্যাপারে, সুষম পুষ্টির ব্যাপারে বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই যেই বিপদ চিহ্নগুলোর কথা বললাম, এমন কোনোটা যদি বাচ্চার দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমাদের বুদ্ধিবাড়িতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, দেখছিলাম বুদ্ধিবাড়ি। আজকে কথা হয়েছে শিশুদের যত্নের বিভিন্ন বিষয় নিয়ে। এই গরমে শিশুর একটু বাড়তি যত্ন দিন, তাহলেই নিরাপদে থাকবে আপনার শিশু। সেই প্রত্যাশায় শেষ করছি আজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের।